কিছুদিন পরের কথা। আজ শুক্রবার। শাশুড়ির রুমের বিছানায় চুপটি মেরে বসে আছে রাহিতা। একদিন সব ঠিকঠাক চলছিল। স্বপ্নিলের সাথেও রাহিতার কোনরূপ ঝামেলা হয়নি আর। তবুও হঠাৎ ছুটির দিনের বিকেলবেলা এভাবে কেন দিলারা বেগম তাকে ডেকে পাঠিয়েছেন সে বিষয়ে সন্দিহান দেখা দিল মেয়েটাকে। মনের ভাবনার মাঝেই মুখে প্রশ্ন করে ফেলল। কি হয়েছে মা? হঠাৎ এ সময় ডাকলেন যে? কিছু হয়নি এখনো, তবে হবে। মানে? ওনার কথা না বোঝায় কপালে ভাঁজ নিয়ে জিজ্ঞাসা করল রাহিতা। তার মুখ দেখে মৃদু হেসে দিলারা বেগম বললেন, ওসব পরে বলছি, আগে দেখ তো এই শাড়িটা কেমন লাগছে তোর। কথা বলতে বলতেই একটি মেরুন রঙের জামদানি শাড়ি বের করে দিলেন তিনি। শাড়িটা মনোযোগ দিয়ে দেখে রাহিতা। জমিনে সুতোর কাজ করা, বেশ সুন্দর ও মনোমুগ্ধকর শাড়িটা। সিম্পলের মধ্যে গর্জিয়াস যাকে বলে। শাড়ি দেখে বিমোহিত রাহিতা মুগ্ধ গলায় বলে, এ তো ভীষণ সুন্দর। আমার শাড়ি মা? মুচকি হেসে দিলারা বেগম মাথা নাড়েন। তিনি আর কিছু বলার জন্য মুখ খুলবেন, এ সময় হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়েন সামিরা। হুট করে রুমে ঢুকে মায়ের সাথে ভাবিকে দেখে চমকে যায় সে। সেভাবেই তার নজর চলে যায় রাহিতার হাত ধরে থাকা শাড়িটার দিকে। প্রশস্ত হেসে বলে, আরে মা, এটা তোমার সেই শাড়ি না যেটা তুমি আমায় কোনোদিন পরতে দাওনি? এটা যে আমি আমার একমাত্র ছেলের বউয়ের জন্য তুলে রেখেছিলাম সেই কবে থেকে। তোকে পরতে দিব কেন? তোর জন্য তো অন্য শাড়ি আছেই। হ্যাঁ হ্যাঁ, সবই তো বুঝি। এখন তো এগুলোই বলবে, কিন্তু আজ হঠাৎ এই শাড়ি বের করার বিশেষ কারণ? মুখ ভেঙচিয়ে জিজ্ঞেস করলো সামিরা। যতক্ষণ ওদের মামের কথা হাসতে হাসতে শুনল, সামিরার প্রশ্নে মনোযোগী দৃষ্টিতে দিলারা বেগমের পানে তাকায় সে নিজেও। ওদের আগ্রহ দেখে তিনি একগাল হেসে বলেন, আজ আমার ছেলেও ছেলের বউ বাহিরে ঘুরতে যাবে যে, তাই তো এ আয়োজন। ঘুরতে যাব মানে? কোথায়, কখন? আমি তো এ ব্যাপারে কিছুই জানি না মা। বিস্ময়ের সহিত বলে ওঠে রাহিতা। ওর বিস্ময়কে গায়ে না মাখিয়েই নির্বিকারভাবে শাশুড়ি বললেন, আমি জানি তুই জানিস না, এমনকি স্বপ্নিল নিজেও জানে না। আমিও আজ সকালেই ভেবেছি তোদের বাইরে কোথাও ঘুরতে পাঠাবো, তাই এখন তোকে ডেকে আনলাম সেটা বলার জন্য। খানিক বাদে সামিরার উদ্দেশ্যে বললেন, এই সামু, যা তো তোর ভাইকে ডেকে আন। যে নিয়ে যাবে তাকেই তো জানানো হয়নি এখনো। ওকে না বলেই আমি এত কিছু প্ল্যান করছি, জলদি যা। এক্ষুনি যাচ্ছি মা। মায়ের কথায় স্ততফূর্তভাবে উচ্ছ্বাস নিয়ে বেরিয়ে পড়ে সামিরা। 10 মিনিটের মাথায় ওর সাথে রুমে প্রবেশ করে স্বপ্নিল। মায়ের দিক তাকানোর মাঝেই আর চোখে একবার খাটে বসে থাকা রাহিতাকে দেখতে ভুলে যান না সে। ওকে দেখে দিলারা বেগম গম্ভীর মুখে বলেন, তোকে একটা কাজ দিব, করতে পারবি তো? কি কাজ মা? কেন পারবো না? আজ পর্যন্ত তোমার দেয়া কোনো কাজ আমি করিনি এমন হয়েছে কি? খানিকটা অবাক সুরেই বলে ওঠেন স্বপ্নিল। ওকে দেখে মাথা নাড়িয়ে দিলারা বেগম পুনরায় বলেন, বেশ, তবে এখন তোকে একটাই কাজ দেওয়া হলো, এবং সেটা হচ্ছে আজ বিকেলে তোর বউকে তোর ইচ্ছে মতো কোথাও থেকে ঘুরিয়ে আনা। হঠাৎ এখন? মানে আগে থেকে না বলে? আগে থেকে বলবো কিভাবে? আমার মাথায়ও ব্যাপারটা সকালে এসেছে যে, পরে এ কাজ সে কাজের চক্করে ভুলে গেছি। নতুন নতুন বিয়ে তোদের, এ সময় তো তোর নিজে থেকে বউকে নিয়ে ঘুরে বেড়ানো উচিত, অথচ তোর সেদিকে হুঁশই নেই। আজ শুক্রবার, দুজনেই বাসায় আছিস, এ সুযোগে ঘুরে আয় বাইরে থেকে। কাল থেকে তো আবার তোর অফিস ও রাহির ভার্সিটি শুরু হয়ে যাবে, তখন তো চাইলেও সুযোগ পাবি না। এবার মায়ের কথায় থমকে গেল স্বপ্নিল। একই সাথে হঠাৎ মায়ের এমন আবদারে আরেকটু চমকে উঠলেও বটে। এবার সরাসরি তাকায় খানিকটা দূরে অবস্থিত রাহিতার দিকে। এতক্ষণে রাহিতাও দাঁড়িয়ে গেছে বিছানা থেকে। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে তার নিজেরও এ বিষয়ে পূর্ণ ধারণা ছিল না। ওদের নিশ্চুপ থাকার মাঝেই ছেলেকে ঝাঁকিয়ে দিলারা বেগম পুনরায় জিজ্ঞেস করেন, কি রে, চুপ করে আছিস কেন? এভাবে নিয়ে যাবি না রাহিকে? কথা বলছিস না কেন বাবা? আচ্ছা, আমরা যাবো মা। এই শামু, তুইও চল। ভাইয়ের কথায় থতমত খেয়ে গেল সামিরা। অন্য সময় হলে সে হাসি মুখে রাজি হয়ে যেত ঘুরতে যেতে, কিন্তু বিয়ের পর ওরা এই প্রথম বেড়াতে যাচ্ছে। সেখানে ওদের সাথে ওর যাওয়াটা একদমই ঠিক হবে না। তাই তো রসিকতার ছলে বলল, সরি ভাইয়া, আজ যেতে পারবো না তোমাদের সাথে। বিয়ের পর প্রথম ডেট তোমাদের। আমি কাবাবে হাড্ডি হতে চাই না বাবা। ওর মন এমন কথায় খানিকক্ষণ হতভম্ব হয়ে গেল স্বপ্নিল। লজ্জায় নতজানু হয়ে গেল রাহিতা।
এই মেয়েটা এত পেকে গেছে কিভাবে? ওর মুখে কিছুই আটকায় না। বিস্ময় গিলে বোনকে চোখ রাঙিয়ে স্বপ্নিলের উত্তর, যাবি না সেটা নর্মালি বললেই তো হয়, এভাবে বলার কি আছে? বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? বেয়াদব। এক নাগাড়ে কথাগুলো বলে রুম ছেড়ে যেতে যেতে রাহিতার দিকে এক পলক তাকিয়ে বলল। রেডি হ। অতঃপর কক্ষ ত্যাগ করল সে। স্বপ্নিল রুম ছেড়ে যেতেই অট্ট হাসিতে ফেটে পড়ল মা মেয়ে। অস্বস্তি ঘিরে ধরল রাহিতাকে। সেদিক চেয়ে দিলারা বেগম এগিয়ে গেলেন ওর দিকে। শাড়িটা রাহিতার গায়ে ধরে বললেন, এই রংটা বেশ মানাবে তোকে। ভালো হয়েছে, শাড়িটা আমি রেখেছিলাম তোর জন্য। একটু থেমে বললেন, এই রাহি, শাড়ি কি তুই নিজে পরবি নাকি আমি পরিয়ে দিব? শাড়ি পরার কথা শুনতেই রাহিতার মস্তিষ্কে সেদিনের স্মৃতি খেলে গেল, যেদিন স্বপ্নিল নিজ হাতে ওর শাড়ির কুচি ঠিক করে দিয়েছিল। মুহূর্তটি স্মৃতিচরণ হতেই রক্তিম লালিমা ছেয়ে গেল ওর মুখশ্রী জুড়ে। আড়ষ্ট কণ্ঠে বলল, আপনিই পরিয়ে নিন মা। ওর কথায় মুচকি হেসে নিজ হাতে ওকে শাড়ি পরিয়ে দিলেন দিলারা বেগম। ছেলের বউকে মন মতো সাজিয়ে দিলেন আজ। অতঃপর সব সাজগোজ শেষে রাহিতার মুখের দিকে চেয়ে মন তৃপ্ত হলো তার। মুখ ফুটে বেরিয়ে এলো মাশাল্লাহ। একই সাথে সামিরাও তারিফ করলো ওর রূপের। দুজনের প্রশংসায় লাজুক হেসে ওদের রুমের উদ্দেশ্যে রওনা দিল রাহিতা। স্বপ্নিলটা এখনো রেডি হয়েছে কিনা কে জানে। এতক্ষণ স্বাভাবিক থাকলেও প্রতি কদম রুমের দিকে এগোতেই ওর কদমের সাথে সাথে তাল মিলিয়ে যেন বেড়েই চলেছে হৃদস্পন্দন। কেন যেন এভাবে স্বপ্নিলের সামনে যেতে প্রচুর লজ্জা পাচ্ছে আজ রাহিতার। যদিও সে জানে স্বপ্নিল এখনো তাকে বউয়ের নজরে দেখে না, হয়তো আজও দেখবে না, তবুও কেন বুকের মাঝে এরকম অনুভূতি হচ্ছে সেটা তার অজানা। আজকে বিকেলের সৌন্দর্য অন্যরকম। এই যে সাদা আকাশে নীল নীল মেঘ উড়ছে, একই সাথে চলছে কিছু ডানামেলা পাখিদের আনাগোনা। সব মিলিয়ে উপভোগ করার মতোই প্রকৃতি বটে। পাশাপাশি হাঁটছে স্বপ্নিল রাহিতা। রাস্তার ধারে গাড়ি পার্ক করে হাঁটার জন্য এ জায়গায় থেমেছে স্বপ্নিল। এতে অবশ্য লাভই হয়েছে রাহিতার। চুপচাপ গাড়ির ভেতর ভালো লাগছিল না ওর। এখনো দুজনের মাঝে কথা না হলেও পরিবেশটা বেশ উপভোগ করছে সে। পাশাপাশি হাঁটাহাঁটি হলেও হাত ধরার অবকাশ এখনো হয়নি। মনে মনে ইচ্ছে পোষণ করলেও এখনো অতটাও সহজভাবে মিশে উঠতে পারেনি দুজন একে অপরের সাথে। তবুও দুটো চোখ, কিছু না বলা কথা, কিছু আকুতি ভাসে, যা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এই যেমন রুমে ঢোকার পর আনমনেই রাহিতার দিকে চোখ পড়তেই কিছুক্ষণ থমকে গিয়েছে স্বপ্নিল। আর চোখে হলেও বিষয়টা খেয়াল করেছে সে, এবং মনে মনে আশা করেছিল অন্তত বন্ধুদের খাতিরে হলেও তাকে কেমন লাগছে এ ব্যাপারে ভালো মন্দ কিছু বলবে স্বপ্নিল। কিন্তু মেয়েটার আশায় গুড়ে বালি দিয়ে স্বপ্নিল কিছু না বলে চোখ নামিয়ে ওকে নিজের সাথে নিচে যেতে নির্দেশ দেয় শুধু। এ নিয়ে রাহিতার সামান্য মন খারাপ, কিন্তু ওর মন খারাপ বেশিক্ষণ স্থায়ী হলো না। নিমিষেই স্বপ্নিলের আওয়াজে ঘোর কেটে গেল ওর। এভাবে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো রাহি? এই যে দেখুন না, আকাশটা আজ কত সুন্দর লাগছে, কি স্নিগ্ধ, কি সুন্দর। তাকিয়ে থাকতে থাকতে যেন ঘোর লেগে যাচ্ছে চোখে। বলুন। হুম, কিছু জিনিস এত বেশি সুন্দর হয় তা থেকে চোখ ফেরানো মুশকিল হয়ে যায়। এ প্রথম স্বপ্নিলের এক অন্যরকম কণ্ঠস্বর শুনে চকিত ভঙ্গিতে পাশ ফিরে রহিতা। স্বপ্নিল তখনও ওর দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হতেই কিছুক্ষণ পর দৃষ্টি ফিরিয়ে নেয় সে। সেই দৃষ্টিতে কিছু ছিল আজ, সেই কণ্ঠস্বরে ভিন্ন কিছু ছিল, যার দরুন হঠাৎ করে রাহিতার মনে হলো স্বপ্নিল যেন এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল এবং কথাটা ওর উদ্দেশ্যই বলল। কিন্তু পরক্ষণে নিজেই নিজের ভাবনায় বেকুব হয়ে গেল। এসব আকাশকুসুম চিন্তাভাবনাকে আর প্রশ্রয় দিল না সে। স্বপ্নিলের পাশাপাশি হাঁটতে হাঁটতে পুনরায় ডুবে গেল নিজ ভাবনায়। কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলে সে দেখতে পারত তার ধারণা নেহাত মিথ্যে নয়। এ পুরোটা সময় স্বপ্নিল মুগ্ধ চোখে তার দিকেই তাকিয়েছিল। হাঁটতে হাঁটতে পাশে থাকা এক রেস্টুরেন্ট চলে এসেছে। স্বপ্নিল ও রাহিতা মুখে না বললেও এতক্ষণ ঘুরে বেরিয়ে বেশ খিদে পেয়েছিল দুজনেরই। ভেতরে বেশ ভিড় বলা চলে। একে তো শুক্রবার, তার মধ্যে সন্ধ্যাবেলা। পরিবার নিয়ে অনেকেই খেতে এসেছে বলা চলে।
চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে ওদের বসার জন্য কর্নারের একটা দিক বাছাই করলো স্বপ্নিল। এ জায়গাটা সুন্দর, খানিকটা নিরিবিলি এবং একপাশে কাচের দরজা থাকায় শব্দহীনভাবে বাহিরের পরিবেশও দেখা যাচ্ছে। অর্ডার দেওয়ার আগে সে রাহিতাকে জিজ্ঞেস করলো, কি খাবে বলো, তোমার জন্য কি অর্ডার দেবো? মনোযোগ দিয়ে বাহিরের পরিবেশ দেখছিল রাহিতা। হুট করে স্বপ্নিলের প্রশ্নে চোখে ওর দিক ফেরায় সে। স্বপ্নিলের হাতে মেনু কার্ড দেখে ইতস্ততভাবে তাকায় সে। এই একটা দিকে সে সব সময় কনফিউজড ব্যক্তি। কি সিলেক্ট করবে না করবে ঠিকমতো ডিসাইড করতে পারে না। আগে যখন মা বাবা ভাই বোনদের সাথে যেত আর ওরাই নিজেদের পাশাপাশি রাহিতার জন্য অর্ডার দিত, বন্ধুদের সাথে গেলেও ওরা যা খেত রাহিতার জন্য সেটাই অর্ডার দিত। তাই ও স্বভাবসুলভভাবে মিনমিনিয়ে বলল কথক। আপনি যেটা খাবেন সেটাই অর্ডার দিন। আর ইউ শিওর? না মানে, তোমার তো আলাদা পছন্দ থাকতেই পারে। আমি যেটা খাবো ওটা তোমার যদি পছন্দ না হয়? না না, এমন হবে না, আপনি নিশ্চিন্তে অর্ডার করুন। সাবলীল হেসে উত্তর দিল রাহিতা। কিছুক্ষণ ওর দিকে নির্বিকারভাবে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে পুনরায় মেনু কার্ড দেখে ওয়েটারকে ডাকলো স্বপ্নিল। অতঃপর কিছু একটা ভেবে দুজনের জন্যই দুটো সেট মেনু অর্ডার দিল। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে রাহিতা, কারণ সেট মেনুতে সচরাচর রাইস, ভেজিটেবল, চিকেন বা বিফ আইটেমই থাকবে। এগুলো তো সে স্বাচ্ছন্দ্যে খেতে পারবে। তাই এটা অর্ডার দেওয়ার স্বপ্নিলের প্রতি মনে মনে খুশিই হলো সে। যথারীতি ওদের টেবিলে খাবার এলো, আর খাবার দেখার পর রাহিতার মনে হলো স্বপ্নিলকে নির্দিষ্ট কোনো উত্তর দেওয়াই তার ঠিক ছিল। কেননা তাদের দুজনেরই প্ল্যাটারে চিকেন বা বিফের জায়গায় প্রন অর্থাৎ চিংড়ি রয়েছে। হয়তো স্বপ্নিলের চিংড়ি পছন্দ, তাই এটাই অর্ডার দিয়েছে দুজনের জন্য। কিন্তু রাহিতার যে চিংড়িতে অ্যালার্জি, একটু খেলেই গা চুলকে র্যাশ ওঠে, এটা কিভাবে বলবে বুঝাতে পারল না সে। একবার ভাবলো দোষ তো তার নিজেরই। স্বপ্নিল তো বেশ কবার জিজ্ঞেস করছিল ওকে, কিন্তু সে নিজেই তো আগ বাড়িয়ে বলেছিল যা ইচ্ছে অর্ডার দিতে। তবে এখন কিভাবে অভিযোগ করবে সে? রাহিতার মনে হলো এর চেয়ে বড় দোটানায় সে আগে পড়েনি। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? খিদে পাইনি? হঠাৎ স্বপ্নিলের প্রশ্নে ওর দিকে তাকায় রাহিতা। স্বপ্নিলের বড় বড় হাত জোড়া দিয়ে গপাগপ ওর ইতিমধ্যেই বেশ কয়েক চামচ খাওয়া শেষ। শাশুড়ি ঠিকই বলেছিলেন, স্বপ্নিল বেশ ভোজন রসিক। মনে মনে এসব ভেবে সে ইতস্তত ভঙ্গিতে উত্তর দেয়। হ্যাঁ, খিদে পেয়েছে তো, এই যে খাচ্ছি। বলেই রাইস, ভেজিটেবল ও কাবাব দিয়ে খেতে শুরু করে সে। এরই মাঝে স্বপ্নিল আর চোখে পরোক্ষ করছিল ওর খাওয়া। ওকে চিংড়িতে হাত না দিতে দেখে বলে উঠল, তুমি প্রন খাচ্ছ না কেন? ওটাও বেশ মজা হয়েছে, ট্রাই করে দেখো। আসলে খেতে ইচ্ছে করছে না এটা। এবার রাহিতা পড়ল বিপাকে। আমতা আমতা করে বাহানা দিবে তার আগেই স্বপ্নিল হুট করে এক অদ্ভুত কাণ্ড করে বসে। আচমকা তার চামচে একটু চিংড়ি নিয়ে রাহিতার দিকে এগিয়ে দেয়। চামচে ধরা হাত ওর মুখের সামনে রেখে বলে, এক কাজ করো, আমার থেকে কিছু খেয়ে দেখো। ট্রাস্ট মি, এটা ভীষণ মজার হয়েছে। এখানকার এটাই ফেমাস, অ্যান্ড আমার তো অনেক ফেভারিট। যখনই এখানে আসি এটা মাস্ট নিই আমি। তাই তোমাকেও বলছি একবার ট্রাই করতে, নিরাশ হওয়ার কথা না। হঠাৎ করে স্বপ্নিলের এহেন কাণ্ডে বেশ খানিকটা বিস্মিত হয় রাহিতা। কিছুটা অবাক চোখে তাকিয়ে থাকে স্বপ্নিলের পানে। এদিকে রাহিতার এহেন চাহনি দেখে হুট করে অস্বস্তি ঘিরে ধরে খোদ স্বপ্নিলকেও। সে তো খেতে খেতেই হুট করে এ কাজ করে ফেলেছে কথার তালে। এখন রাহিতাকে এভাবে চেয়ে থাকতে দেখে নিজের করা কাজে নিজেই ইতস্তত বোধ করল সে। হুট করেই সে কিভাবে এত সহজ আচরণ করছে তার সাথে ভেবে পেল না তার দ্বিধাগ্রস্ত মন। তাই তো বাস্তবে ফিরে এসে খানিকটা দৃশ্যমানভাবেই নড়ে চড়ে উঠল তার চামচ ধরে রাখা হাত। এদিকে স্বপ্নিলের অস্বস্তি টের পেয়ে রাহিতা নিজের স্বাভাবিক ভাবমূর্তিতে ফিরে এলো। মৃদু হেসে ওর বাড়িয়ে রাখা হাত হতে নির্বিকারভাবেই খাবারটি মুখে নিয়ে নিল। তা দেখে আলগোছে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বপ্নিল। কেমন লেগেছে? মজা না? তবে ভালো না লাগলেও বলো, তোমার আমি নিব, সমস্যা নেই। স্বপ্নিলকে স্বাভাবিক হতে দেখে কিছু একটা ভাবল রাহিতা। অতএব নিজের প্লেট হতে চিংড়ি খেতে খেতে বলল, ঠিকই বলেছেন, ভীষণ মজার লাগছে খাবারটা। স্বপ্নিলকে স্বাভাবিক করার উদ্দেশ্যে খেতে খেতেই বলল রাহিতা,
ওর কথায় মুচকি হেসে নিজেও স্বাভাবিক হয়ে পুনরায় খাওয়ায় মনোযোগ দিল স্বপ্নিল। এদিকে চিংড়ি খেতে থাকা রাহিতা ভাবল আজ তো নির্ঘাত হাতে পায়ে র্যাশ উঠবে, রাতে বাসায় যেই অ্যালার্জির ওষুধ খেতে হবে তার। কিন্তু সেও বা কী করত? ভালোবেসে না হোক তবু এই প্রথম স্বপ্নিল নিজে থেকে হাত বাড়িয়েছে ওর দিকে, হোক সেটা আনমনেই। তাই রাহিতাও ওর ডাকে সাড়া না দিয়ে পারেনি। ওর মন এক প্রকার বাধ্য করেছে ওকে সাড়া দিতে। স্বপ্নিলের জন্য এইটুকু অ্যালার্জি সে নির্দ্বিধায় সহ্য করে নেবে। স্বপ্নিলের ভালোবাসা পাওয়ার বিনিময়ে একটু কষ্ট সহ্য করা কোনো ব্যাপারই না। দুজনের ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেছে। স্বপ্নিল রাহিতাকে বাসায় রেখে কিছু বন্ধুদের সাথে দেখা করতে বাহিরে গেছে। ওদের রেস্টুরেন্ট থেকে ফেরার পথেই কল দেয় ওরা। স্বপ্নিল প্রথমে যেতে রাজি হচ্ছিল না, পরে রাহিতাই বুদ্ধি দেয় ওকে বাসায় ড্রপ করে তারপর দেখা করে আসতে। বুদ্ধিটা পছন্দ হয় স্বপ্নিল আর দ্বিমত করে না। রাহিতা বাসায় ঢুকতেই ওকে ঘিরে ধরে শাশুড়ি ও ননদ। কি হয়েছে, স্বপ্নিল ওর সাথে ভালো আচরণ করেছে কিনা এসব জিজ্ঞাসাবাদ হলো কিছুক্ষণ। অতঃপর সব ঠিকঠাক জেনে বেশ খুশি হন তারা। তাদের সাথে খোশ গল্পে মেতে ওঠেন। ওষুধের কথা সম্পূর্ণ মাথা থেকে চলেই গেল তার। ফ্রেশ হয়ে ঘুমোতে যাবে সে সময় হাত পা চুলকানো শুরু হতেই ওষুধের কথা মনে পড়ল রাহিতার। এতক্ষণ ভুলে যাওয়ায় নিজের প্রতি নিজেরই বিরক্ত হলো সে। কিন্তু তন্ন তন্ন করে সব ওষুধের বাক্স খুঁজেও কাঙ্ক্ষিত ওষুধটি কোথাও পেল না সে। হতাশ মনে একবার ভাবল স্বপ্নিল তো বাহিরেই আছে, ওকে ফোন করে বলে দিলেই আনবে। পরক্ষণেই মনে হলো যদি জিজ্ঞেস করে কিসের জন্য ওষুধ চাইছে তবে কি জবাব দিবে সে। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা সে সিদ্ধান্ত নিল ওষুধ না খেয়েই ঘুমাবে আজ, যা হওয়ার কাল দেখা যাবে। দরকার পড়লে কাল ভার্সিটি যাওয়ার সময় নিজেই কিনে নেবে, তবুও স্বপ্নিলকে ঘাটাবে না সে। সব গোছগাছ করে ঘুমোতে যাবে এমন সময় ওর ভাই রৌনক ফোন দিল। এতদিন পর ভাইয়ের ফোন পেয়ে খুশি মনে রিসিভ করে রাহিতা। কি খবর রাহি বুড়ি? কতদিন কথা হয় না তোর সাথে। ভাইকে তো ভুলে গেছিস মনে হয়। তোমাদের কি করে ভুলি বলো তো ভাইয়া? এখানে তোমরাও নেই, আমায় জ্বালানোর মানুষও নেই। ওরে দুষ্টু, এই ব্যাপার? তো কি করছিস বল? সব ভালো তো? স্বপ্নিল কেমন আছে? কি করিস তোরা? আমরা ভালো আছি, তুমি বলো তোমাদের কি খবর? হঠাৎ এত রাতে ফোন দিলে যে, সব ঠিক আছে তো? উনি তো বাসায় নেই ভাইয়া, আমরা আজ বাইরে গিয়েছিলাম ঘুরতে, রেস্টুরেন্ট থেকে একেবারে ডিনার সেরেই বাসায় ফিরেছি। আমায় ড্রপ করে তার বন্ধুদের সাথে দেখা করতে গেছেন। তোরা দুজনই শুধু গিয়েছিলি না পুরো পরিবার? আমরা দুইজনই। কেন? বাহ, খুব ভালো। জামাইবাবু দেখছি আমার বোনের বেশ ভালো যত্ন নিচ্ছে, খুশি হলাম শুনে। খানিকটা হেসে বলল রওনাক। ওর কথায় ইতস্তত হাসল রাহিতাও। কিছুক্ষণ নীরব থাকার পর রওনাক বলল, তোকে এ সময় ফোন দিয়েছি কারণ আমার হুট করেই মনে পড়লো তোর না সামনের সপ্তাহে পরীক্ষা। প্রিপারেশন কেমন? এই কোর্সের কিছু ম্যাথে যে প্রবলেম ছিল তোর, আমার থেকে বুঝিয়ে নিতি, সেগুলো পারছিস তো? এবার ভাইয়ের কথায় টনক নড়ে রাহিতার। সামনের সপ্তাহে ওর পরীক্ষা। মুহূর্তেই টেবিলের ওপর থাকা ছোট্ট ক্যালেন্ডার দেখে সে সত্যিই তো, তার তো মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল ব্যাপারটা। ভাইয়া না মনে করে দিলে কি হতো? তবুও ভুলে যাওয়ার কথা স্বীকার করে না সে। মুখে বলে, হ্যাঁ ভাইয়া, মনে আছে, তুমি চিন্তা করো না, আমি প্র্যাকটিস করছি সব পারার কথা। তবুও প্রবলেম হলে আমি তোমায় ফোন দেব। ঠিক আছে, রাখছি তাহলে। বেশ রাত হয়েছে, কাল ভার্সিটি আছে তোর, ঘুমো এখন। তারপর ভাইয়ের সাথে আরও টুকটাক কথা শেষ করে ফোন রেখে দেয় রাহিতা। এতক্ষণে হাতে পায়ের চুলকানি বেড়েছে, তবুও মুখ বুঝে তা সহ্য করে সে। পরিশেষে কাল ভার্সিটি যেয়ে ফ্রেন্ডদের থেকে নোটস নিয়ে ভালোভাবে পড়া শুরু করবে এ ভাবনায় ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় শুয়ে পড়ে সে। রাত 12টা। স্বপ্নিল বাসায় এসে দেখে রাহিতা কথা মুড়ি দিয়ে শুয়ে আছে। সে ঘুমিয়ে গেছে ভেবে ফ্রেশ হয়ে এসে স্বপ্নিল নিজেও শুয়ে পড়ে ওর পাশে। খানিকক্ষণ এদিক ওদিক করার পরেও যখন চোখে মুখে রেশ মাত্র নেই, তখন পাশ ফিরে রাহিতার দিকে ঘুরল সে। মেয়েটা আপাতমস্তক গা ঢেকে ঘুমাচ্ছে। কি হয়েছে ওর? ঠান্ডা লাগছে কি? কপালে ভাঁজ নিয়ে ভাবে স্বপ্নিল। এসির দিক তাকিয়ে দেখে তাপমাত্রা ঠিকই আছে, এতে তো ঠান্ডা লাগার কথা নয়। তবে কি হয়েছে? জ্বর টর আসেনি তো আবার? বিচিত্র ভাবনায় মগ্ন সে আলতোভাবে কাঁথা সরিয়ে দিল রাহিতার মুখের ওপর থেকে। কপালের ওপর উড়ে আসা কিছু চুলের সমাহার নাকে মুখে বাড়ি খাচ্ছে যেন।
তবুও বেঘরে ঘুমাচ্ছে মেয়েটা। কোনো দিকেই যেন হুঁশ নেই তার। রাহিতাকে এভাবে ঘুমোতে দেখে নিজ মনে মৃদু হাসে স্বপ্নিল। খুব সাবধানে কপালের ওপর থেকে বহমান কেশগুচ্ছ সরিয়ে দেয় আলতোভাবে। এরই মাঝে ধীরে সুস্থে কপালে হাত দিয়ে চুপিসারে ওর দেহের তাপমাত্রাও পরখ করে নিল সে। জ্বর নেই, হয়তো এমনিতেই এভাবে ঘুমোচ্ছিল, নিজ মনেই ভেবে নিল সে। চিন্তা ভাবনার মাঝেই এতক্ষণ সোজা হয়ে থাকা রাহিতা হুট করেই ওর দিকে ঘুরে যায়। ঘুমের ঘোরেই এক হাত রেখে দেয় ওর বুকের ওপর, চেপে ধরে স্বপ্নিলের টি শার্ট। কিছুক্ষণের মধ্যে চমকে যায় স্বপ্নিল, থমকে যায় নিঃশ্বাস। কয়েক মুহূর্ত লাগে স্বাভাবিক হতে, অতঃপর আস্তে ধীরে ওর পক্ষে অবস্থানরত রাহিতার কোমল হাত স্পর্শ করে সরিয়ে দেয় নিজ হতে। সে মুহূর্তে এক অদ্ভুত জিনিস খেয়াল করে স্বপ্নিল, মেয়েটার হাতে লাল লাল কি যেন উঠেছে, দেখতে হালকা র্যাশের মতো লাগছে। কৌতূহলবশত কাঁথা সরিয়ে রাহিতার ওপর হাতও টেনে নিয়ে সেটাও লক্ষ্য করে স্বপ্নিল। বিস্মিত সে ড্রিম লাইটের আলোর ওপর হাতেও স্পষ্ট কিরূপ দাগ খেয়াল করলো। চিন্তায় কপালে ভাঁজ দৃঢ় হয় স্বপ্নিলের। হয়েছে কি রাহিতার? হাতে এগুলো উঠেছে কেন? কষ্ট হচ্ছে না? আর সবচেয়ে বড় কথা, কাউকে কিছু না বলে সে এগুলো নিয়ে চুপচাপ ঘুমোচ্ছেই বা কেন? কিছুক্ষণ আগে বিস্ময় থাকা স্বপ্নিল হুট করে অনুভব করলো ওর বেশ রাগ হচ্ছে রাহিতার ওপর, কিন্তু সেটা কেন তা ধরতে পারল না সে। এরা কি ওর নিজের এ অবস্থা করার জন্য, নাকি তাকে কোনো কিছু না জানানোর জন্য এখনো নিশ্চিত হয়নি স্বপ্নিল। তবে রাগান্বিত সেই মুহূর্ত বিলম্ব না করে রাহিতাকে ঘুম থেকে ডেকে তোলার সিদ্ধান্ত নিল। ওর যে আসল কথা রাহিতার মুখ থেকে জানাতে হবে এখন। তাকে না জানিয়ে এভাবে একা একা কষ্ট সহ্য করে রাহিতাকে নিশ্চিন্তে ঘুমোতে দিবেই না সে, কিছুতেই না। ঘুমের মাঝে বাহুতে টান পড়ায় বেশ বিরক্ত হয় রাহিতা, তবুও চোখ খোলে না সে। বন্ধ হয়ে থাকা চোখ মুখ কুঁচকে দু একবার হু হু বলে পুনরায় ঘুমের সাগরে তলিয়ে যায়। ওর এমন ভাবলেসহীনভাবে ঘুমোনো দেখে কিঞ্চিত অবাক হয় স্বপ্নিল। বেশিক্ষণ তো হয়নি ওর ঘুমনের, ঘণ্টাখানেক হবে হয়তো, তাতেই এই অবস্থা। কিন্তু রাহিতার হাতের দিক তাকিয়েই তার ধৈর্যের বাঁধ শেষ। না, একে তো ঘুমোতে দেওয়া যাবে না, না উঠলে টেনেই তুলতে হবে। যা ভাবা সেই কাজ। আর কোনো কিছু না ভেবেই রাহিতাকে এক প্রকার জোর করে শোয়া থেকে উঠে বসালো স্বপ্নিল। তার স্বরে ডেকে উঠল, রাহি, এই রাহি, উঠো বলছি। হুম। এই মেয়ে উঠো। উফ, কি সমস্যা? এখনো তো সকাল হয়নি, তাহলে ডাকছেন কেন এভাবে? চোখ ডলতে ডলতে বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠল রাহিতা। এদিকে ওর সদ্য ঘুম ভাঙা নিষ্পাপ মুখের দিকে এক পলক তাকায় স্বপ্নিল, অতঃপর অন্যদিক চেয়ে গলা ঝেড়ে গম্ভীর মুখে বলে, তোমার হাতে কি হয়েছে? আমার হাতে কই? আনমনে কথাটা বলে নিজের হাতের দিক তাকাতেই চুপসে যায় সে। এতক্ষণ ঘুমের রেশে সে তো ভুলেই বসেছিল সে অ্যালার্জির কথা। এখন কি হবে সে তো ধরা পড়ে গেছে স্বপ্নিলের কাছে। হুট করে এভাবে ধরা খাওয়ার পরে কে উত্তর দেবে তৎক্ষণাৎ ভেবে পায় না রাহিতা। ওর মুখ দেখেই যা ধারণা করার ধরে নেয় স্বপ্নিল। মুখখানা আরেকটু গম্ভীর করে শুধায়, আমি কিছু জিজ্ঞেস করেছি রাহিতা? কই কিছু না তো, এমনি হয়েছে। আমায় রাগিও না রাহি। দুহাতে লালচে দাগ স্পষ্ট, আর তুমি বলছো কিছু হয়নি। আমায় কি বোকা মনে হয় তোমার কাছে? কিভাবে এটা হলো চুপচাপ বলো। আসলে আমার চিংড়িতে অ্যালার্জি, তাই একটু রেশ উঠেছে। মিনমিনিয়ে বলে রাহিতা। স্বপ্নিল রেগে আছে। এখন অন্তত ওর থেকে লুকানো ঠিক হবে না। ওর উত্তরে বেজায় চমকে ওঠে স্বপ্নিল। কোনো মতে প্রশ্ন করে, তোমার যখন চিংড়িতে অ্যালার্জি, তবে তখন কেন বললে না? আমায় বললেই তো হতো। রাহিতাকে থেমে আবার রাগী গলায় বলল, দুহাতে র্যাশ উঠেছে, আর এটা তোমার কাছে একটু মনে হচ্ছে? অস্বস্তি হচ্ছে না এগুলোর জন্য? সরি, আসলে খাবার আসার পর আমি খেয়াল করিনি যে সেখানে চিংড়ি ছিল। এজন্যই আমি খাবার অর্ডার দেওয়ার আগে তোমায় জিজ্ঞেস করেছিলাম তুমি কি খাবে, কিন্তু তুমি তো কিচ্ছুই বললে না। তাই আমি আমার পছন্দ মতো অর্ডার দিয়েছি। তবুও যদি তোমার অ্যালার্জি থাকে তুমি বললেই পারতে। আমি কি তোমায় বকা দিতাম? না মানে আপনি এত শখ করে বলেছিলেন। শখ করে বলেছি তো কি হয়েছে? এজন্য তুমি এমন কিছু খাবে যেটা খেলে তোমার শরীর খারাপ হয়? এটা কি ধরনের ছেলে মানুষই রাহিতা? আশ্চর্য। রাহিতার মুখ থেকে কথা ছিনিয়ে নিয়ে ওকে কথাগুলো বলে স্বপ্নিল। বিয়ের পর থেকে কোনো দিন রাহিতাকে ওর বয়স অনুযায়ী যথেষ্ট ম্যাচিওর এক মেয়ে হিসেবে জেনে এসেছে ও।
সেই রাহিতার দ্বারা আজ এমন ইম্যাচিওর কাজ ঘটতে দেখে অবাক না হয়ে পারেনি সে। এদিকে স্বপ্নিলের থেকে এতগুলো বকা খেয়ে মুখ ভার করে আছে রাহিতা। মনে মনে আফসোস করলো সে কেন স্বপ্নিল তাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তবে সে বুঝতো কেন রাহিতা তার দেওয়া প্রথম কিছু প্রত্যাখ্যান করতে পারেনি। কিন্তু মনের আফসোসকে সে মনেই রাখলো, মুখ ফুটে বেরোতে দিল না। একটি দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করে বলল, এরকম অ্যালার্জি আমার আগেও হয়েছে, চিন্তা করবে না, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। খেয়েছো ওষুধ? স্বপ্নিলের শান্ত গলার প্রশ্নে মাথা তুলে তাকায় সে। চোখে চোখ পড়তেই অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘাড় ঘুরিয়ে নাবোধক মাথা নাড়ে সে। বিরক্তিতে চ শব্দ করে স্বপ্নিল রাহিতার করা কাজকর্মে আজ খুব রাগ লাগছে তার। একে তো চিংড়ি খেয়ে অ্যালার্জি বাঁধিয়েছে, অন্যদিকে বাসায় এসে ওষুধটাও খায়নি। এই কেয়ারলেস মেয়েকে নিয়ে সে কি করবে? আশ্চর্য। ওষুধ খাওনি কেন? ধমকে উঠতে স্বপ্নিল যে ধমকে ঈষৎ কেঁপে উঠল রাহিতা। আর চোখে স্বপ্নিলের থমথমে মুখের দিকে তাকিয়ে নিচু গলায় বিড়বিড়িয়ে বলে, ওষুধ খুঁজেছিলাম, পাইনি কোথাও। চোয়াল শক্ত হয়ে আসে স্বপ্নিলের। দাঁতে দাঁত চেপে বলে, তো আমাকে সেটা ফোন করে বলা যেত না? আমি কি বাহিরে ছিলাম না এতক্ষণ? অনেকদিন পর বন্ধুদের সাথে ছিলেন, আমি আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। শারাপ রাহি, কি সমস্যা তোমার? আমায় বলো তো। তখন থেকে যেটাই বলছি তোমার একটাই উত্তর, আমার জন্য তুমি করনি। তোমার কথা শুনে এখন মনে হচ্ছে সব দোষ আমার জন্যই তোমার এই অবস্থা। আমার নিজের নজরে। আচ্ছা। কথাগুলো বলতে বলতেই বিছানা থেকে উঠে গেল স্বপ্নিল। একটু পর ওয়াশরুম থেকে গেঞ্জি বদলে গায়ে শার্ট চেপে বের হলো সে। ওকে এভাবে বের হতে দেখে কপালে ভাঁজ পড়ে রাহিতার। সেভাবেই বোকার মতো জিজ্ঞেস করে, এ সময় কোথায় যাচ্ছেন আপনি? অনেক রাত হয়েছে তো। নিজের দায়িত্ব পূরণ করতে যাচ্ছি। মানে? কিছু না, তুমি আমায় ফোন দিলে যেটা বাহির থেকে আনতে পারতাম, এখন সেটাই আনতে যাচ্ছি। আল্লাহ, আপনার যাওয়ার দরকার নেই, আমি কাল ভার্সিটি যাওয়ার সময় কিনে নিব। অতটা অসুবিধা হচ্ছে না আমার, এত রাতে কষ্ট করে যেতে হবে না আপনার, প্লিজ। ওর কথাকে পাত্তা না দিয়ে টেবিল থেকে ওয়ালেট হাতে নিয়ে রুম থেকে বের হয় স্বপ্নিল। যেতে যেতে শীতল কণ্ঠে বলে যায়, এমনিতেই আমি কম গিল্টি ফিল করি না তোমায় এতদিন কষ্ট দিয়ে। তার মধ্যে তুমি এসব শুরু করেছো। 1 মাস তোমায় যথেষ্ট অবহেলা করেছি, কিন্তু বাকি জীবনে আর নয়। তাই আমায় চুপচাপ নিজের কাজ করতে দাও। আমি না আসা পর্যন্ত ঘুমোবে না, মনে থাকে যেন। ওর যাওয়ার পানে অবাক নয়নে চেকে থাকে রাহিতা। স্বপ্নিলের আচরণ, ওর বলা কথাগুলোর মাঝে আজ অন্যরকম এক ভালো লাগা খুঁজে পায় সে। মনের এক খুশির সামনে যে তার হাত পায়ের সামান্য অ্যালার্জি যেন কিছুই না। তার প্রতি এমন যত্নশীল স্বপ্নিলকে আগে কখনো দেখেনি সে। ও যদি রোজ রোজ এমন কেয়ার দেখায় তবে তার জন্য প্রতিদিন অ্যালার্জির কষ্ট সইতে পারবে রাহিতা। আনমনে ভেবে বোকার মতো নিজেই হাসে মেয়েটা। স্বপ্নিল ফিরে কিছুক্ষণ পরেই। ওদের বাসা থেকে মিনিট 10 দূরে এক ফার্মেসি থাকায় বেশি দূর যেতে হয়নি তার। ভাগ্যক্রমে দোকানটা বন্ধ করার আগ মুহূর্তেই সে পৌঁছায়, অন্যথা ওষুধ পাওয়া হতো না আর তার আজ। ওকে ফিরতে দেখে বিছানা থেকে উঠে দাঁড়ায় রাহিতা। বিস্মিত সুরে প্রশ্ন করে, এত তাড়াতাড়ি এলেন যে? কোনো দোকান খোলা পাননি তাই না? আমি আগেই মানা করেছিলাম এই সময় যেতে। একটু আগে যা করলাম তাতে ভেবো না আমি তোমায় নিজের স্ত্রী হিসেবে মন থেকে মেনে নিয়েছি। আমি তোমায় মিথ্যে আশ্বাস দিতে চাই না রাহি, তাই তুমি কিছু ভাবার আগে নিজ থেকেই বলছি, আজ আমি স্রেফ নিজের দায়িত্ববোধের খাতিরে তোমার সাথে এমন আচরণ করেছি, এবং এটা ভবিষ্যতেও করব। কারণ আমি না মানতে চাইলেও তুমি আমার বউ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর তার চেয়েও বড় কথা হলো তুমি আমার দায়িত্ব। তোমার প্রতি কোনো অবহেলা হলে সেটার দায়ভার আমাকেই নিতে হবে। তাই তোমার ভালো মন্দের বিষয়ে আমি কোনো প্রকার হেরফের হতে দেব না। আর একটা কথা, আপাতত তোমার বন্ধু ছাড়া অন্য কিছু ভাবা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার সময় দরকার, আশা করছি তুমি আমাকে বুঝবে। ব্যাস, এতক্ষণের খুশিটা যেন মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল রাহিতার। নিঃশব্দে চোখ বেয়ে গড়ে পড়ল দুফোঁটা নোনা জল, যা অন্ধকার কক্ষের নির্জনতায় টের পেল না স্বপ্নিল। বেশ কিছুক্ষণ ওকে নীরব দেখে সে ভেবে নিল ওর কথা শুনে জবাব দেওয়ার আগেই ঘুম কাতুরে রাহিতা হয়তো এতক্ষণে আবারও ঘুমের সাগরে তলিয়ে গেছে। তাও নিজের মনের কথা রাহিতাকে বলতে পেরে হালকা অনুভব করে চুপচাপ ঘুমিয়ে পড়ল স্বপ্নিল। কিন্তু ঘুমন্ত সে ঘুণাক্ষরেও টের পেল না যে তার কথার প্রভাব তারই পাশে
শয়নরত মানুষটার বাকি রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভার্সিটির ক্লাসে চুপচাপ বসে আছে রাহিতা। সামনের সাদা বোর্ডে স্যার পড়ালেও আদত ওর মাথায় কিছু ঢুকছে না, কেননা ক্লাসে বসে থাকলেও ওর মনোযোগ এখন অন্যদিকে। কাল সারা রাত ভেবেছে স্বপ্নিলের কথাগুলো। ও কি তবে শুধুই দায়িত্ববোধ, নিছক দায়িত্বের খাতিরে স্বপ্নিল ওর এমন যত্ন নেয়? অথচ কাল এক মুহূর্তের জন্য রাহিতার মনে হয়েছিল স্বপ্নিল ওর মন থেকে ওর জন্য চিন্তা করে। অন্তত ওর আচরণে এমনটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবুও শেষ মুহূর্তে এসে কেন এসব বলল কে জানে। আনমনে এসব ভাবছিল রাহিতা। এরই মাঝে ক্লাস শেষ হয়ে যায়। লেকচারার রুম থেকে বের হতেই মাথা চেপে ধরে নিজেকে ডেস্কে মাথা নোয়ায় সে। বলতে গেলে সারা রাত এক প্রকার ঘুম হয়নি তার। অর্ধেক রাত কেঁদে আর বাকি অর্ধেক উল্টোপাল্টে চিন্তা করে কাটিয়েছে সে। মাথায় কারো হাতের স্পর্শে ডেস্ক থেকে মাথা তোলে রাহিতা। ওর পাশে বসে রিমিকে দেখে মৃদু হাসে। ইশারায় ওকে রুম থেকে বের হতে বলে রুম ত্যাগ করে রিমি। ওর পিছু পিছু ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হয় রাহিতা নিজেও। ভার্সিটি থেকে বেরিয়ে কাছের এক পার্কে এসেছে দুজন। সরু বেঞ্চের দুপাশে পাশাপাশি বসে দুই বান্ধবী স্কুল কলেজের পাশাপাশি ভার্সিটিতেও একসাথে চান্স পাওয়ায় ওদের বন্ধুত্বে ভাটা পড়েনি কখনো। তাই না বলেও রাহিতাকে সবচেয়ে ভালো চিনে রিমি। ওর মুখ দেখেই বুঝে গেছে প্রিয় বান্ধবী ভালো নেই, কিছু তো হয়েছে তার। তাই তো ওর থেকে নিরিবিলিতে সব শোনার জন্যই এখানে আনা।